আসসালামু আলাইকুম। আমি নুসরাত। শুরু করছি শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার। আলো, পর্ব ৩। এখন নিশতি রাত। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগোচ্ছে টিনের ঘরে। গাঢ় আঁধারে ডুবে আছে ধারাধাম। আকাশে উঠেছে মস্ত বড় পূর্ণিমার চাঁদ। বইছে মধুর বাতাস। আশেপাশে কোথাও একদল কুকুর ডাকছে নিজস্ব সুরে। দু একটা জোনাকির পোকা দেখা মিলেছে অদূরের ঝোপে। তারা নিজস্ব আলো জ্বালিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন মনে। থেমে থেমে ঝিঝি পোকাও তাল মিলাচ্ছে অদ্ভুত সুরে। ঠিক সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে এলো শখ আর স্বর্ণ। হাঁটছে ধীর গতিতে, ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে। তাদের থেকে মাত্র কয়েক হাত দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়ব। দারোয়ান কাকাকেও দেখা যাচ্ছে না, বেঘোরে ঘুমাচ্ছে বোধ হয়। আর একটু সামনে এগিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে দ্রুত এগিয়ে গেল তারা। আর্তনাদ তাকে জাপটে ধরল সে অগন্তুকে। আঘাতপ্রাপ্ত শরীরে হালকা স্পর্শ যান বেরিয়ে যাওয়া যোগায়। তবুও অগন্তুক ব্যথাতুর শব্দ না করে নিজেকে সামলে নিল। জোরপূর্বক হাসার চেষ্টা করলো, দুজনকে জাপটে ধরে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত জ্বরে কাঠ হয়ে আসা কণ্ঠস্বরে কোনো শব্দ বের হলো না। কয়েকবার শুকনো ঢোক গিলেও চেষ্টায় ব্যর্থ হলো। তাকে ওই জায়গায় হাসতে দেখে শখ কান্না ভেজায় স্বরে বলল, এ কী অবস্থা তোমার? কোথায় ছিলে তুমি? ফোন বন্ধ ছিল কেন? ছোট বোনের কথা শুনে বুজে আসা চোখ দুটো পুনরায় খুলল সায়ন। আশেপাশে তাকালো, তারপরও ধীরে ধীরে বলল, আমাকে ধর বোন, মাথা ঘোরাচ্ছে, হাঁটতে পারছি না, মনে হচ্ছে এখনই পড়ে যাব। ভাইয়ের কথা শোনা মাত্রই স্বর্ণ আর শখ দ্রুত তাকে ধরল। তাদের চোখের পানি দেখে সায়ন কাঁদতে বারণ করলো, ফিস ফিস করে জানালো সে ঠিক আছে এবং বাড়ির কেউ জানার আগে তাকে এখনই রুমে নিয়ে যেতে। ভাইয়ের অবস্থা দেখে কেউ কথা বাড়ালো না। ধীরে ধীরে দোতলায় নিয়ে যেতে সামনে পা বাড়ালো। চৌধুরী নিবাসনের দোতলায় রুমগুলো বাড়ির ছোট সদস্যদের দখলে। বড়রা নিচের তলায় থাকে। দোতলায় সায়নের পাশে শুদ্ধর রুম, শুদ্ধর পাশটায় শখের রুম। শখ স্বর্ণ এক রুমে থাকে। ওরা দুজন ঘুমায়ও একসাথে, কিন্তু শীতকালে নেয় না, কারণ শীতকালের ঘুমের ভঙ্গিমা ভালো না। সে ঘুমের ঘরে পাশের জনের বুকের উপর পা তুলে দেয়। ঘুমের ঘরে বকবক করে, হাসে। পাশের ঘুমন্ত মানুষটা যদি হঠাৎ খিলখিল করে হেসে ওঠে তাহলে কেমন লাগে? তাছাড়া শখ আর স্বর্ণ দুজনই রাত জেগে ফোনে কথা বলে। তারা এখন বড় হয়েছে, ব্যক্তিগত মানুষও রয়েছে। এসব শীতল জানলে সবাইকে জানিয়ে দেবে, এই মেয়ের পেট পাতলা, তার পেটে কথা থাকে না। অগন্তা শীতল একা রুমে থাকে। তার রুমের দরজা সবসময় হাট করে খোলা থাকে। বলা বাহুল্য, ইচ্ছে করে দরজা খোলা রাখে যাতে ভয় পেলে দৌড়ে বের হতে পারে। শখ স্বর্ণ বের হওয়ার আগেও দেখে এসেছে শীতল হাত পা ছড়িয়ে বেঘোরে ঘুমাচ্ছে। কথা বলার সময় শীতলের গলার স্বর আস্তে হয় না। তার ফিস ফিস করা কথাও পাশের জন শুনে ফেলে, তাই তাকে ডাকার ভুল করেনি তারা। তাছাড়া সায়ন তাদের কল করে বলেছে যেন কেউ বুঝতে না পারে এমনভাবে বাসার বাইরে আসতে, কারণ তার এই অবস্থা দেখে তুলকালাম ঘটে যাবে। যা হবে সকালে দেখা যাবে। এই মুহূর্তে তার বিশ্রামের দরকার। শরীর ছেড়ে দিছে, অসহ্য ব্যথায় দুচোখ বুজে আসছে। তাছাড়া এবারই যে প্রথম তা নয়। এভাবে প্রতিদিনই মাঝরাতে বাসায় ফিরে সে। আর তাকে চুপি চুপি বাসায় ঢুকতে সাহায্য করে তারই ছোট বোনেরা। তারা চারজন বাইরে থেকে সিঁড়ির কাছে আসতেই হঠাৎ ড্রয়িং রুমে লাইট জ্বলে উঠল। অন্ধকার কেটে আলোর মাঝে দেখা গেল শাহাদাত চৌধুরী দাঁড়িয়ে আছেন, দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। ছোট চাচ্চুকে দেখে চারজন ধরা পড়ে মাথা নিচু করে নিল, তবে মনে মনে খানিকটা স্বস্তি পেল শারাফাত চৌধুরীর কাছে ধরা না পড়ায়। ওনার কাছে ধরা পড়লে খবর ছিল তাদের। শাহাদাত চৌধুরী আঘাতপ্রাপ্ত সায়নের আপাদমস্তক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেটার মাথায় হাত পায়ের ব্যান্ডেজ করা,
এই ছেলেকে কতবার বুঝিয়েছেন এসব রাজনীতিতে না জড়াতে, কিন্তু এই ছেলে কথা শুনলেন তো? শুধু একবার নয়, বারবার বাড়ির সব সদস্যরা তাকে বুঝিয়েছে এসব না করতে, কিন্তু সে শোনেননি। বরং জেদ দেখিয়ে দল নেতা হয়েছে। তার চেলাপেড়ারা তাকে ভাই ভাই করে ডেকে মুখে ফেনা তুলে ফেলে, মিছিল মিটিং করে, মারামারিতেও দেখা যায়। যত দিন যাচ্ছে রাজনীতির সঙ্গে আরও জড়িয়ে যাচ্ছে সে। বরং আজ জানা গেছে আবু সিদ্দিক নামের একজন নীতিবিদের ডান হাত সে। নির্বাচনের জন্য যত দৌড়ঝাঁপ করতে হয় করেছে আবু সিদ্দিকের হয়ে। এই কথা শোনা মাত্রই শারাফাত চৌধুরী ভীষণ ক্ষেপেছে তার উপর। কারণ চৌধুরী নিবাসের কেউ সরাসরি রাজনীতিতে জড়ায়নি কখনো। সায়নী এই দুঃসাহস দেখিয়েছে। এসবের চক্করে কবে যে মার খেয়ে মেরে রাস্তায় পড়ে থাকে কে জানে। ভালো স্টুডেন্ট সে, রেজাল্টও ফার্স্ট ক্লাস, অথচ আবেগের বশে ভুল ডিসিশন নিয়ে ক্যারিয়ার নষ্ট করতে রাজনীতিতে নাম লিখিয়েছে। তাকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না রাজনীতি এত সোজা নয়। রাজনীতিতে টিকতে গেলে নোংরা সাফ করার সঙ্গে নিজের গায়ের নোংরা লাগাতে হয়। লয়াল পারসন হয়ে আর যাই হোক কখনো রাজনীতি করা যায় না। করলে জান মানসহ ক্ষমতা স্থায়িত্ব থাকে না। এসব ভাবতে ভাবতে উনি এগিয়ে এলেন ড্রয়িং রুমের দেয়ালে সেটে রাখা বড় দেয়াল ঘড়ির দিকে। তাকিয়ে সময়টা দেখে নিলেন। একবার তাকালেন বড় ভাইয়ের রুমের দিকে। ওই মানুষটা কিছুক্ষণ আগে রুমে গিয়েছে। ছেলের টেনশনে অস্থির হলেও কাউকে বুঝতে দিতে রাজি নন তিনি। সায়ন পরশুদিন দুপুরে সবার সঙ্গে খেয়ে বের হয়েছিল। এরপর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। ফোনও বন্ধ ছিল। তার ফ্রেন্ডরাও খোঁজ দিতে পারছিল না। দলের চেলাপেলাদের জিজ্ঞাসা করেও লাভ হয়নি। মধ্যখানে একদিন পর এক রাতে বাড়ি ফিরেছে সে। ছেলেটা বাড়ি ফিরেনি দেখে বড়দের কারো খাওয়া নেই, চোখে ঘুম নেই। অথচ এই ছেলের মধ্যে এক ফোঁটা অনুশোচনা নেই, খারাপ লাগার র্যাশ নেই। মনে মনে এসব ভেবে উনি শখ ও স্বর্ণকে সরতে বলে নিজে সায়নকে ধরে উপরে নিয়ে যেতে যেতে বলল, নিজের জানের মায়া না করো বাবা। মায়ের কথা অন্তত মাথায় রাখতে পারো। তাদের বয়স হয়েছে, আর কত। সায়ন বরাবরের মতোই নিরুত্তর। রোজ এক কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গা শোয়া হয়ে গেছে। এখন কেউ কিছু বললে তার গায়ে লাগে না, খারাপও লাগে না, বরং বেহায়ার মতো আনন্দ হয়। কারণ ভীষণ শখের পেশায় নিজের নাম তৈরি করতে পেরেছে, ক্ষমতা অর্জন করেছে। তার নাম শাহরিয়ার চৌধুরী সায়ন। রাজনীতি মাঠে তাকে শাহরিয়ার নামে পরিচিত সে। এটা তার কাছে গর্বের, অহংকারের। শাহাদাত চৌধুরী তাকে ধরে রুমে পৌঁছে দিয়ে সাবধানে বিছানায় শুয়ে দিলেন। কিভাবে এই অবস্থা হলো সরাসরি জিজ্ঞাসা করলেন। সায়ন বলল, বিপক্ষ দলের ছেলে পুলেরা একা পেয়ে দুঘা বসিয়েছে। একা থামাতে পারেনি কাউকে, ফলরূপ ধরমারা হতে পেরেছে। রাজনীতি মানেই তো একদিন মারো তো আরেকদিন মার খাও। আর নতুন কি? মাঝখানে একদিন হসপিটালে ছিল। বাসায় জানলে দুশ্চিন্তা করবে তাই কাউকে জানায়নি সে। ফোনটা হারিয়ে গিয়েছে বিধায় কাউকে জানাতেও পারেনি। দুশ্চিন্তার কারণ সেই যে একমাত্র ঠিক আছে। একের পর এক সায়নের দুর্বল যুক্তি শুনে শাহাদাত চৌধুরী শুধু বললেন, তারপর কিছু লাগবে না জানতে চাইলেন। সায়ন বালিশের মাথা রাখে না বোধক, মাথা নাড়াতেও মনে মনে ঠিকই বলল, ছোটবেলার মতো প্যান্ট খুলে আমাকে হিসু করিয়ে আনো চাচ্চু, বড্ড চাপে আছি। এখন বড় হয়েছে এ কথা কি আর মুখে বলা যায়? তবুও দুহাত ব্যান্ডেজ দেখে শাহাদাত চৌধুরী নিজে থেকেই জানতে চাইলেন ওয়াশরুমে যাবে কিনা। মনের কথা বুঝে ফেলায় সায়ন একটু লজ্জাও পেল, তবে মুখে বলল যাবে না। একথা শুনে উনি চলে গেলেন। উনি যাওয়ার পর শখ আর স্বর্ণ খাবার হাতে রুমে ঢুকলো। শখ নিজে হাতে বড় ভাইকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। এদিকে খাওয়ার পর প্রস্রাবের চাপ আরো বেড়েছে। ছোট বোনদেরও বলতে পারছে না ওয়াশরুমে নিয়ে যাওয়ার কথা। যতই হোক বোন তো। এদিকে ঘড়ির কাঁটা এসেছে 3-এর ঘরে। সময় কেটেছে যেন বাতাসের গতিতে। অনেক রাত হয়েছে দেখে বোনদের ঘুমাতে যেতে বলে কাঠ হয়ে পড়ে রইল সে। শখ
ভাইয়ের গায়ে চাদর টেনে পা বাড়াতে সায়ন চোখ বন্ধ করা অবস্থায় বলল, শুদ্ধ কি বাসায় আছে নাকি চলে গেছে? ছোট ভাইয়া বাসাতেই আছে, ওকে ডেকে দিয়ে যা। আস্তে ডাকিস, কেউ যেন না শোনে। আচ্ছা ভাইয়া। এ কথা বলে শখ আর স্বর্ণ শুদ্ধর রুমের দরজা নক করলো। দুবার নক করতেই শুদ্ধ বেরিয়ে এলো। সম্ভবত পড়ছিল। এত রাতে দুইজনকে দেখে কিছু বলার আগে স্বর্ণ জানালো সায়ন ডাকছে। এত রাতে সায়নের ডাকা মানে আহত হয়ে বাড়ি ফিরেছে। সে কথা না বাড়িয়ে তাদের যেতে বলে নিজেও পা বাড়ালো বড় ভাইয়ের রুমে। শুদ্ধ সায়নের রুমে গিয়ে কেবলই দাঁড়াতে সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকালো। রাগে মুখ থমথম করছে তার। এতক্ষণ নিজেকে সামলালেও শুদ্ধকে দেখা মাত্রই চড়চড় করে রাগ বাড়ছে। ইচ্ছে করছে নাক বরাবর ঘুষি বসিয়ে দিতে। শুদ্ধ বড় ভাইকে দৃষ্টির মানে বুঝেও নির্বাক। সে জানে তাকে ডাকার মূল কারণ। সে নিজেও ভাইয়ের দিক থেকে দৃষ্টি সরাল না, বরং চোখে চোখ রেখে সামনের সোফায় রাজকীয় ভঙ্গিমায় বসল। তাকে এভাবে বসতে দেখে সায়নের মেজাজ আরো বিগড়ে গেল। সে ব্যথা শরীরে চট করে উঠে বসল। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যেটা করছিস ভালো হচ্ছে না, এখনই থেমে যা। কোনটা ভালো হচ্ছে না? কিসের কথা বলছি ভালো করেই জানিস। মিষ্টি কথায় বাউলার বাদ দিয়ে ঝেড়ে কাশ। তুমি কি আমার গভ যে মিষ্টি বাউলার ঝরবো? কেন ডেকেছ বলো? তুই আমার পিছু পিছু কৃষ্ণনগর কেন গিয়েছিলি? শুদ্ধ সঠিক জবাবের ধারে কাছে গেলেও না, বরং তেরা কণ্ঠে তাচ্ছিল্য করে বলল, ভুল পথ ছেড়ে সঠিক পথে এসো। এতে তুমি আমি দুজনেরই ভালো থাকবো। আমি সঠিক পথেই আছি। না, নেই। তুমি ভুল মানুষের সঙ্গে পেয়ে ভুলকে সঠিক বলে চালিয়ে দিলে হবে না। তোমাকে আগেও বলেছি, চোখ কান খোলা রেখে আগে মানুষ চেনে পা বাড়াও। এখন তোর থেকে আমাকে মানুষ চেনা শিখতে হবে? আমি বোকা, তুই চালাক, এটাই বোঝাতে চাচ্ছিস? বোঝাতে চাচ্ছি না, সরাসরি বলছি তুমি বোকা। বোকা বলেই যে কেউ সহজে তোমার ব্রেন ওয়াশ করতে পারে। তুমি না ভেবেই ভুল মানুষকে বাঁচাতে বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে যাও। সেম অন ইউ ভাই। শুদ্ধ ভাইয়ের ধমক শুনেও শুদ্ধ দমল না, বরং সে আগের তুলনায় তীক্ষ্ণ সুরে পাল্টা জবাব দিল, চেঁচিয়ে সত্যকে মিথ্যা প্রমাণের বৃথা চেষ্টা করে এনার্জি লস করো না। এখনো সময় আছে, মানুষ চেনা শিখে নাও, নয়তো চরম মূল্য দিতে হবে তোমাকে। আজ তোমার দলের একজনকে মেরেছি, একই কাজ করলে আগামীতে আরো 10 জনকে মারব। একজন রিসার্চ হিসেবে শুধু নাম কামিয়েছি তা কিন্তু নয়, ঘাড়তেরা হিসেবেও ডাকনাম রয়েছে আমার। আর সেটা তোমার থেকেও কেউ ভালো জানে না নিশ্চয়ই। ঢাকা ফিরে যা, এসবের মধ্যে নিজেকে জড়াস না। এক কথা বারবার বলতে পারবো না, এর আগে তোর গায়ে হাত তুলিনি আর তুলতেও চাই না। ফিরে যা, নিজের কাজে মন দে। আমার পার্টি অফিসের আশেপাশে তোকে যেন না দেখি। সবার কাছে তুই ভালো ছেলে, তাই হয়ে থাক। বড় ভাই যদি ভুল পথে পা বাড়ায়, তাকে সঠিক পথে আনার দায়িত্বও আপনা আপনি ছোট ভাইয়ের ঘাড়ে চলে আসে। আমি সর্বদা আমার দায়িত্ব পালনে অটল থাকি, আছি, তাই থাকবো। আর তোমাকে আগেও বলেছি, সিদ্দিক ভালো মানুষ নয়, তার সঙ্গে কাজ করতে পারবে না তুমি। কেন পারবো না? আমি বারণ করছি ভাই। তুই বারণ করার কে? আমি কে সেটা নিজেই নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তবে আমি যখন বলেছি তুমি সিদ্দিকের হয়ে কাজ করতে পারবা না মানে পারবা না। আমি তোমাকে করতে দেব না। এবার বাড়াবাড়ি করছিস তুই, হয়তো। তবে আমি ততক্ষণ ভালো যতক্ষণ আমার আপনজন নিরাপদ থাকে। তোমার ছেলেদের মানা করো চৌধুরী নিবাসনের দিকে ভুলেও যেন চোখ তুলে না তাকায়। নয়তো রিসার্চের কাজে ব্যবহার করা ইঁদুরের পরিবর্তে তাদের জলজ্যান্ত শরীর ব্যবহার করব। এতে একটুও খারাপ লাগবে না আমার, বরং কয়েকটা নিহত ইঁদুর বেঁচে যাবে বলে ভালোই লাগবে। এ কথা বলে শুদ্ধ উঠে চলে গেল। সায়ন দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। রাজনীতি করে সে আর তাকে কি না দাপট দেখায় এ ছেলে। এত বড় সাহস! ছোট হয়ে বড় ভাইকে থ্রেট দেয়। শুনবে না, কারো কথায় রাজনীতি থেকে সরবে না সে।
সেও এবার দেখবে শুদ্ধ ঠিক কী করে, কতদূর অবধি যেতে পারে। এদিকে রুম থেকে বের হওয়া আবার ফিরে এলো শুদ্ধ। সায়নের দিকে হাত বাড়িয়ে বলল, চলো। কোথায়? ছোট হয়েও বহুবার বড় ভাইকে ছোট কাজ করতে সাহায্য করেছি, আজও দায়িত্ব পালন করি, হাত ধরো। এই কথা শুনে সায়ন দাঁত কটমট করে তাকিয়ে রইল। জেদ দেখিয়ে মুখ ফিরিয়ে নিল ভাইয়ের থেকে। তাকে মুখ ফিরাতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তেড়া সরে বলল, মুখ ফিরিয়েও লাভ হবে না। এখন আমার সঙ্গে তোমাকে ওয়াশরুম যেতে হবে, আর আমার কথাতেই তোমাকে সিদ্দিকের সঙ্গ ছাড়তে হবে। এই কথায় নড়চড় হবে না। চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে ফলাফল যা আসবে আমার কথা মতোই। প্রয়োজনও তো লিখে রাখো, আমি শুদ্ধ যে এক কথায় মানুষ, সেটা মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়ই। বলেই শুদ্ধ ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড় করালো। এদিকে তলপেটের চাপ, অন্যদিকে ভাইয়ের জেদের কাছে হার মেনে সায়নকে উঠাতে হলো। শারাফাত চৌধুরীর ৩ সন্তান সায়ন, শুদ্ধ, শখ। তারা বরাবরই মেধাবী স্টুডেন্ট। তাদের সঙ্গে পড়াশোনায় নিয়ে ঘ্যান করতে হয়নি কাউকে, বরং তারা ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়ে প্রতিটা পরীক্ষায়। ক্লাস 10 অবধি শুদ্ধ সায়ন সময় বের করে ছোট বোনকে শখকে পড়িয়েছে। তার জটিল সমস্যাগুলো যত্ন করে বুঝিয়েছে। বুঝাতে গিয়ে কখনো মেরেছে, কখনো বকেছে। শখ মার বকা খেয়ে তাদের কাছেই পড়া শিখেছে। শখ সায়নের কাছে পড়তো ইংলিশ, শুদ্ধর কাছে ম্যাথমেটিক্স। তাদের পড়াশোনার ধরনে আলাদা করে টিউশনির ব্যবস্থা করে দিতে হয়নি কখনো। বোনের জন্য প্রয়োজনীয় সাজেশন, নোটস তারা নিজেরা কালেক্ট করে এনে দিত। কার থেকে আনতো এই প্রশ্ন করার সাহস হয়নি শখের। সে শুধু মন দিয়ে পড়তো। তাকে পড়ার মূলত শর্ত ছিল ভালো রেজাল্ট। কিভাবে করলে কি সে জানে। শুদ্ধ সায়ন দুজনই মাসে 2টো করে পরীক্ষা নিত। কোশ্চেন করত জটিল করে, এতটা জটিল যে মাঝে মাঝে কোশ্চেন দেখে শখের ঘাম ছুটে যেত। ভুলেও যেত এটা কোনো বোর্ড পরীক্ষা নাকি অন্য কিছু। তবে পরীক্ষায় ভালো করলে যখন 2 ভাই আর আবদার পূরণ করত, খুব খুশি হতো। মনে হতো কষ্ট সার্থক। এমন কষ্ট করতে ইচ্ছুক সে। পরীক্ষায় ভালো ফল করে সায়নের কাছে তার প্রথম আবদার ছিল, ভাইয়া আমি ফানুস উড়াতে চাই। এত ফানুস উড়াতে চাই যেন আকাশটা পুরো ফানুস ফানুস দেখায়। সপ্তাহখানেক পর তার আবদার পূরণ করেছিল সায়ন। সে অনেকগুলো ফানুস এনে সবাইকে সঙ্গ নিয়ে হৈ হৈ করে ফানুস উড়েছিল। কি যে চমৎকার ছিল সেই মুহূর্তটুকু। রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকালেই সেদিনের কথা মনে পড়ে তার। সায়ন এই বাড়িতে বড় ছেলে হলেও বাড়িতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, মজা করে, বোনদের পেছনে লাগে, হাত ভর্তি জিনিস এনে দেয়, ছোটোখাটো আবদার পূরণ করে। তবে তার থেকে শুদ্ধ একটু ব্যতিক্রম। সহজে হাসতে দেখা যায় না তাকে। হাসলেও মুচকি হাসে অবধি সীমাবদ্ধ। এই স্বভাব পেয়ে তার বরাবরই শারাফাত চৌধুরী থেকে। শারাফাত চৌধুরী যুবকালে কার্বন কপি যেন শুদ্ধ। কথায় কাজে একই রকম, তেড়া স্বভাবের। যা পছন্দ নয় কখনো করবে না। তাকে দিয়ে সে কাজ কেউ করাতে পারবে না। আবার যা পছন্দ তার থেকে কেড়ে নিতে পারবে না। যেটা তার শুধু তারই। যেটা করবে বলে ঠিক করবে সেই করবেই। তাকে আটকানো মুশকিল প্রায়। স্বাভাবিক কথা বলার সময়ও তার দৃষ্টি দেখে আচমকা বুকটা ধক করে ওঠে। মনে হয় এই বুঝি মনের গোপন কথা পড়ে ফেলল। সায়নের সঙ্গে সব ভাই বোনের সম্পর্ক খুনসুটি সম্পূর্ণ হলেও শুদ্ধর সঙ্গে বনিবনা পড়ে না কারো। শাহাদাত আর শুদ্ধ বাড়ির এই 2 পুরুষ একটু আলাদাই বলা যায়। নিজের আপন ভাই হলেও শখ তাকে একটু ভয় পায়। পরীক্ষায় ভালো ফল করে সে ভয়ে ভয়ে শুদ্ধর কাছে আবদার করেছিল, ভাইয়া তোমার কাছে আমি কিছু চাই। খাতাতে ম্যাথ করতে করতে শুদ্ধ চোখ তুলে বোনের দিকে তাকালো। শখ থমথম
খায়, কথা ভুলে যায়, কথায় ক্ষয় হাতিয়ে সে ভুলে যায় কি বলতে চেয়েছিল। বোন ভয় পাচ্ছে দেখে শুদ্ধ নরম সুরে জিজ্ঞাসা করেছিল, কি চাস বল? রিসার্চার সোয়েব চৌধুরী শুদ্ধর বোন হিসেবে সবার কাছে এক্সট্রা সম্মান পেতে চাই। তোমাকে সফল রিসার্চ হিসেবে দেখতে চাই আমি। এ কথা শুনে শুদ্ধ জবাব দেয়নি, হাসেওনি, শুধু বোনের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। রিসার্চ হওয়ার তারও স্বপ্ন ছিল, কিন্তু সারাফাত চৌধুরী চাইতেন সে মেরিনার হোক, বড় বড় শিপে শিপে ঘুরে বেড়াক দেশ হতে দেশান্তর। যখন বোনকেও সাপোর্ট পেতে দেখল, সেও সিদ্ধান্ত অটল রইল। এরপরে পড়াশোনার তাগিদে চলে গেল ঢাকায়। সায়নের ব্যস্ততা বেড়ে গেল। দুই ভাইয়ের কাউকেই না পেয়ে শখ টিউশন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাকে জানালো। সারাফাত চৌধুরী নিজে মেয়ের জন্য হোম টিউটর ঠিক করে দিয়েছিলেন। শখ অনেক দিন ওনার কাছে পড়ত। এরই মধ্যে আনাগোনায় শোনা গেল সায়ন মিছিলে যায়, রাজনীতি করা ছেলেপেলের সঙ্গে ঘুরে, ভার্সিটিতে যার তার সঙ্গে হাতাহাতি করে। এভাবে প্রায় দিনই তার নামে অভিযোগ আসতে লাগলো। সারাফাত চৌধুরী খোঁজ নিয়ে জানালেন, সত্যিই ছেলে রাজনীতির সঙ্গে জড়িয়ে গেছে। মেরে ধরেও তাকে রাজনীতি ছাড়ানো গেল না, বরং তার মধ্যে অদম্য জেদের সৃষ্টি হলো, ঝুঁকে পড়ল রাজনীতিতে। এভাবেই দিন যেতে 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 ক্ষমতার জোরে পেয়েছে দলনেতার পদ। কিন্তু তার হঠাৎই পাওয়া ক্ষমতার ব্যাপারে একটা ঘাপলা রয়েছে, আর এই ঘাপলাটা ঠিক সর্ষের মধ্যে ভূত থাকার মতোই রহস্যময়।